করতে গেলাম তখনই সে বলল, তোমাকে কিছু বলার আছে। কুনাল আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেল। সে হাসিমুখে বললেন, চাচি খাওয়া পরে হবে, আগে বলো ফুলের তোড়া কেমন লাগলো। তখন বুঝলাম দরজার সামনে রাখা তোড়াটি কুনালই রেখেছিলেন। আমি বললাম, আমি তোড়াটা ভয়ে নিজের ঘরে রেখে দিয়েছি। প্রদীপ যদি এটা দেখে ফেলত তাহলে সে নিশ্চয়ই জিজ্ঞাসা করত, এত রাতে এই তোড়া কোথা থেকে এলো? আমি কিছু না জেনে কিভাবে এটা গ্রহণ করতে পারি? কুনাল বলল, চাচি তোমার চিন্তা করার দরকার নেই। আমি প্রদীপকে দুপুরে হাসপাতালে ডেকেছিলাম এবং তার কিছু পরীক্ষা করিও এছি। তার রিপোর্টে কিছু সমস্যা দেখা গেছে, তবে এটি বড় কিছু নয়। কিছু ওষুধের সাহায্যে এই সমস্যা সমাধান করা সম্ভব। এরপর সে আমার হাতে একটি পাউডারের প্যাকেট দিয়ে বলল, এই পাউডারটি প্রদীপ চাচাকে না জানিয়ে তার খাবারে মিশিয়ে দাও, এটি তার শরীরের ঘাটতি পূরণ করবে। আমি জিজ্ঞাসা করলাম, প্রদীপের তো প্রথম বিয়েও হয়েছিল, তাহলে এমন কি সমস্যা থাকতে পারে? কুনাল বলল, চাচি চাচার প্রথম বিয়ের পর প্রায় ৮ বছর ধরে তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি। এই সময়ে তার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় পরিবর্তন এসেছে, তার শরীরে কিছু শারীরিক পরিবর্তন হয়েছে। এটি সাধারণ বিষয় এবং এটি সহজেই ঠিক করা সম্ভব। সে আরও বললেন, এই পাউডার প্রদীপের শরীরের ঘাটতি ধীরে ধীরে দূর করবে, শুধু নিয়মিত এটি তার খাবারে মেশাতে হবে। আমি কুনালের কথায় ভরসা করে সিদ্ধান্ত নিলাম যে প্রদীপের ভালো থাকার জন্য এটি করব। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ডাকা হয়েছে এবং তাকে জানানো হয়েছে যে এই চেকআপ সম্পূর্ণ বিনামূল্যে, তবে আমি তাকে সরাসরি বলতে পারব না যে কোনো পরীক্ষাগুলো করা হয়েছে। যদি আমি তাকে এটা জানাই তাহলে তোমাদের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে, কারণ সে জানে না যে তার চিকিৎসা চলছে। তাই তোমার এটা করতে হবে যে তাকে গোপনে এই পাউডারটি দিতে হবে। কুনাল আরও বলল, তুমিও আগামীকাল চেকআপে এসো। যখন আমরা কোনো নারীর চিকিৎসা শুরু করি তখন তার জন্য ভিতর থেকে আত্মবিশ্বাস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে যেন মনে হয় যে সে অন্য সাধারণ নারীদের মতোই স্বাভাবিক। এজন্য আমরা প্রতিটি মহিলাকে একটি ছোট্ট গোলাপ ফুল দিয়ে সম্মান জানাই। কুনাল বলল, তোমার মন খুশি করার জন্য সবাইকে ছোট্ট উপহার দেয়া হয়, কিন্তু তুমি তো আমার কাছে এতটাই বিশেষ যে তোমাকে পুরো একটা ফুলের তোড়া দিলাম। তার কথা শুনে আমি চিকিৎসা নিতে রাজি হলাম। পরের দিন নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছালাম। সেখানে সে আমার কিছু স্বাস্থ্য পরীক্ষা করল। সন্ধ্যার মধ্যে রিপোর্ট এসে গেল। কুনাল ফোনে জানালো আমার শরীরে কিছু সাধারণ ঘাটতি রয়েছে। সে বলল, তোমাকে নিয়মিত চিকিৎসা নিতে হবে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারো। আমি দ্রুত সেরে ওঠার জন্য চিকিৎসা চালিয়ে যেতে সম্মতি জানালাম। প্রথম দিন যখন চিকিৎসা নিতে গেলাম কুনাল খুব যত্ন নিয়ে সব দেখভাল করল। ডাক্তারের কেবিনে নিয়ে গিয়ে কুনাল বলল, এখানে তুমি আমাকে একজন চিকিৎসক হিসেবেই দেখবে এবং আমি তোমার চিকিৎসক। চিকিৎসার সময় কোনো দ্বিধা রাখবে না। তারপর সে চিকিৎসা শুরু করল এবং একটি ইনজেকশন দিল। কিছুক্ষণের মধ্যে যেই আমার চোখ ভারী হয়ে আসতে লাগলো, বারবার প্রশ্ন না করে আমি তাকে তার কাছে করতে দিলাম। যখন আমার চোখ খুলল তখন শরীরে ক্লান্তি অনুভব করছিলাম এবং বিশেষ একটি পোশাক পরা ছিল। আমি মাথা এবং পেটে হাত দিয়ে অনুভব করলাম। তখন দেখলাম একটি নারী ঘর পরিষ্কার করছেন। আমাকে জাগ্রত দেখে তিনি কাছে এসে বললেন, আপনার পোশাক আমি বদলেছি কারণ চিকিৎসার প্রক্রিয়ায় এটি প্রয়োজনীয় ছিল। এরপর কুনাল এসে বললেন, এটি চিকিৎসার সাচাচি ধাপ, কোনো চিন্তার কারণ নেই। আমি তার প্রতি একজন চিকিৎসক হিসেবে সম্পূর্ণ আস্থা রেখে চিকিৎসা চালিয়ে গেছিলাম। প্রতিদিন হাসপাতালের নির্ধারিত সময়ে আমাদের বাড়িতে কাজ করা মহিলা পূজা প্রায় আমাকে বলত, ছোট সাহেব আপনি এখন বড় হয়ে গেছেন, আমি আপনাকে অনেক কিছু শিখাতে চাই। তখন আমি পূজার কথার মানে পুরোপুরি বুঝতে পারিনি। একদিন যখন সে আমার ঘরে ফ্লোর পরিষ্কার করছিল তার পা হঠাৎ পিছলে গেল। আমি তাকে ধরে আমার বিছানা বসালাম। তারপর সে আমাকে তার পায়ে মেসেজ করতে বলল। যখন আমি তার পায়ে মেসেজ করতে শুরু করলাম সে নিচু স্বরে কিছু একটা বলল। আমার হাত কিছুটা কাঁপছে। আমি চেষ্টা করছিলাম তার পায়ে ধীরে ধীরে মালিশ করতে, কিন্তু ভেতরটা অদ্ভুত একটা অনুভূতিতে ভরে যাচ্ছিল। মনে ছিল হৃৎপিণ্ডের ধাক্কা যেন ক্রমশ দ্রুত হচ্ছে আর গলায় কিছু যেন আটকে আছে। পূজা আমার হাত আলতোভাবে ধরে বলল, তুমি তো এখন বড় হয়ে গেছ, কিছু বিষয় নিজেও শিখে নিতে হবে। তার কথা শুনে আমি কিছুক্ষণের জন্য থেমে গেলাম। বুঝতে চেষ্টা করছিলাম সে আসলে কি বলতে চাইছে। মনে হচ্ছিল যেন আমার সব চিন্তাগুলো অদৃশ্য কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। পূজা আস্তে আস্তে আমার হাত ধরে নিজের কাঁধে রাখল। পরিবেশটা তখন শান্ত ছিল, কিন্তু আমার মনের ভেতরে হাজারো প্রশ্নের ঢেউ খেলে যাচ্ছিল, অথচ মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না। আমাদের নিঃশ্বাসের শব্দে ঘরটা যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল। একটু পর পূজা আমাকে নিজের দিকে টেনে বলল, তোমাকে দেখলেই আমার মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করে। তার কথাগুলো শুনে আমি বিস্ময়ে তার দিকে তাকালাম যে কেন একটু হতভম্ব হয়ে গেলাম। কিছু বলার আগেই পূজা আমাকে, আমি কুনাল, আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের এমন একটি অধ্যায় শেয়ার করব যা আমি নিজেও মনে হয় পুরোপুরিভাবে কারো সঙ্গে শেয়ার করিনি। তখন পূজা আমাকে স্মরণ করিয়ে দিল, ছোট সাহেব গতকাল আমি স্ট্রবেরির কথা বলেছিলাম, মনে আছে তো? আমি সঙ্গে সঙ্গে তার জন্য আনা স্ট্রবেরির প্যাকেটটা বের করে দিলাম তাকে।
আরাম দেওয়ার জন্য বললাম, তোমার বেশি ব্যথা তো লাগেনি ঠিক তো? কারণ সে উপরে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছিল। সে হেসে বলল, ছোট সাহেব, যদি আপনি নিজে আমাকে স্ট্রবেরি খাওয়ান তাহলে ব্যথা একদম সেরে যাবে। তার কথায় আমি একটু অবাক হলেও তার দিকে এগিয়ে গিয়ে বাজার থেকে আনা স্ট্রবেরি তুলে দিলাম। হঠাৎ সে হাসি মুখে বলল, ছোট সাহেব, আপনি এত লাজুক কেন? আপনার প্রতি আমার মনে আলাদা একটা অনুভূতি কাজ করছে। তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আশা করছি আমাদের ভালো লাগবে, আর প্লিজ সবাই একটা করে কমেন্ট করে যাবে। এই ভিডিওতে এই গল্পটি আমার এবং আমাদের বাড়ির কাজের মহিলা পূজা সম্পর্কে। দেখতে সাধারণ হলেও তার চোখে একটা বিশেষ আকর্ষণ ছিল যা আমাকে বারবার তার দিকে টেনে আনত। পূজাকে আমাদের বাড়িতে কাজ করতে আসা আজ 2 মাস হলো। তার বয়স আনুমানিক 3-4 হবে, তবে তার সুখিত চেহারা এবং শান্ত স্বভাবের কারণে সে তার বয়সের চেয়ে অনেক ছোট দেখায়। ফর্সাদায়ের রং, বড় চোখ এবং মুখে একটুখানি হাসি এসবই যেন তার চিরস্থায়ী পরিচয় হয়ে উঠেছিল। সে আসার পর থেকেই সবসময় কোনো কথা না বলে কাজে লেগে গেল। অর্ধেক ঘণ্টার মধ্যেই পূজা আমার এবং মায়ের জন্য টিফিন বানিয়ে দিল। সেদিন আমি কলেজ যাচ্ছিলাম না, কারণ আমার প্রজেক্ট শেষ হয়নি আর ক্লাসে গেলে স্যারের বকুনি খেতে হবে। তাই ঠিক করলাম বাড়িতেই থেকে প্রজেক্ট শেষ করব। মা এবং বাবা অফিসের জন্য রওনা দিলেন। আমি নিজের রুমে বসে প্রজেক্টের কাজ শুরু করলাম। পূজা সেদিন আমার ঘরে ঝাড়ু দিতে এলো। আমাকে ঘরে বসে থাকতে দেখে সে বলল, তুমি আজ কলেজে যাচ্ছ না বুঝি? ছোট সাহেব, আমি উত্তর দিলাম, না, আজ কলেজ বন্ধ আছে। আমার উত্তর শুনে পূজা আবার কাজে মন দিল। ঝাড়ু দিতে দিতে যখন সে আমার বিছানার কাছাকাছি এলো তখন হঠাৎ তার ওড়নাটি সরে গেল। আমার চোখ সেদিকে গিয়েছিল, কিন্তু সে তাড়াতাড়ি সেটি ঠিক করল না। আমি কয়েকবার চোখ সরিয়ে নিলাম এবং শেষমেশ খানিকটা রাগ দেখিয়ে বললাম, পূজা, কাজ একটু সঠিকভাবে করো তো, নিজের খেয়াল রাখো। আমার কথা শুনে সে বলল, ছোট সাহেব, আমি তো ঠিকমতোই কাজ করছিলাম, হঠাৎ ওড়নাটা আটকে গেছে আর সরাতে গিয়ে এভাবে ফেসে গেছে। আপনার দেওয়া শাড়িটা যত্ন নিয়ে রাখতে চাই, তাই টান পড়লে খারাপ হতে পারে। তার কথা শুনে বুঝতে পারলাম সে উপহারের শাড়িটা খুব যত্ন সহকারে দেখছে, যা দেখে আমার ভালো লাগলো। তখন আমি পড়াশোনা সাময়িকভাবে বন্ধ রেখে তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম। যত্ন সহকারে তার আটকে থাকা ওড়নাটি ঠিক করে দিলাম। আমি নিচে বসেছিলাম আর পূজা আমার সামনে দাঁড়িয়ে ওড়না ঠিক করল। এমনভাবে সামনে দাঁড়ানোতে আমার মন কিছুটা অন্যরকম ভাবনার দিকে চলে যাচ্ছিল, তবে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। মনে হলো এমন ভাবনা মগ্ন হওয়া আমার জন্য সঠিক নয়, তাই চোখ নিচে নামিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম এবং পড়াশোনায় মন দিলাম। পূজার চোখে একরকম হাসি ছিল। সে আস্তে করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ আগে যা ঘটেছিল সেটা আমি সেখানেই রেখে আবার পড়াশোনায় মনোযোগ দিলাম। পরদিন কলেজে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা হলো, যেখানে আমার এক বন্ধু প্রীতম জিজ্ঞাসা করল, আমার কাছে এসে বলল, কুনাল, তুই কাল কলেজে আসিসনি, তাই একটা খুব গুরুত্বপূর্ণ টপিক মিস করেছিস। আমি জানতে চাইলাম, কি এমন বিশেষ ছিল? সে বলল, বায়োলজির কিছু গভীর বিষয় পড়ানো হয়েছে। আমি বললাম, আরে এই তো পড়ে পড়ে নেব, এতে কি এমন রয়েছে? তখন সে বলল, একবার বই খুলে দেখো, তবেই বুঝবি আমি কিসের কথা বলছি। আমি তখন দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়তাম, যেখানে অনেক গভীর বিষয় পড়ানো হতো। সেই টপিকটা মিস করেছিলাম বলে বই খুলে দেখলাম সেখানে কিছু মানব জীবনের বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। পরে আমার কাছে সেরকম বিশেষ কিছু মনে হলো না। আমি তাকে বললাম, এতে এমন কি বিশেষ বিষয় আছে যে আমি মিস করলাম? সে বলল, তুই তো শুধু পড়ে মুখস্থ করেছিস, কিন্তু স্যার যেভাবে গভীরতা দিয়ে পড়িয়েছেন সেটা তো তুই শুনি। এই টপিক পড়ানোর সময় স্যার মেয়েদের আলাদা বসিয়েছিলেন, ছেলেদের জন্য আলাদা ক্লাস নিয়েছিলেন। স্যারের ব্যাখ্যা শুনে আমাদের শরীর শিউরে উঠছিল। আমার বন্ধুর জন্য বিষয়টি যে একটু ভিন্নভাবে বোঝা হয়েছিল তা দেখে আমি অবাক হয়ে গেলাম, তবে সেটা নিয়ে আর বেশি ভাবলাম না। সে তার নিজের কিছু অসম্পূর্ণ তথ্য আমার মাথায় ঢুকিয়ে দিতে চাইল। শুধু তাই নয়, সে তার মোবাইলে কিছু অনুচিত জিনিস চালু করল। এটা দেখে আমি সঙ্গে সঙ্গে তার মোবাইল বন্ধ করে দিলাম। আমি তাকে বললাম, এগুলো শিখে লাভ নেই, আমাদের এই বয়সে করণ। আমার কথায় ক্ষুব্ধ হয়ে চলে গেল। আসলে এমন বন্ধুত্ব আমি রাখতে চাইনি, তাই তাকে আর পিছন থেকে ডাকিনি। তার দেখানো কথাগুলো আমার মন থেকে একেবারেই যেতে চাইছিল না, যা আমার মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছিল। দুপুরে বাড়ি ফিরে দেখলাম দরজার কাছে পূজা দাঁড়িয়ে আছে। কাজের তাড়াহুড়ো, সে তার নিজের দিকে খেয়াল রাখেনি। তার উদাসীন অবস্থা দেখে আমি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলাম, মাথা নিচু করে। আমি নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর পূজা আমার রুমে এক গ্লাস জল নিয়ে এলো। তখন আমি জামা বদল করছিলাম। আমাকে দেখে পূজা বলল, ছোট মালিক, আপনার শরীর এখন বেশ শক্তপোক্ত লাগছে। নিয়মিত ব্যায়াম করার ফল। কথার ফাঁকে সে আমার পিঠে হাত রাখল। তার হাতের আঙ্গুলের স্পর্শে শরীর এক ধরনের শিহরণ অনুভব করলাম। তাড়াতাড়ি তার থেকে একটু দূরে সরে গেলাম। শার্ট পরে তার হাত থেকে জল নিয়ে খেয়ে নিলাম, তারপর গ্লাসটা ফেরত দিলাম। কিন্তু পূজা তখনও আমার রুম থেকে বের হয়নি। সে আমাকে লক্ষ্য করে বলল, সব ঠিক আছে তো ছোট মালিক? আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। আমি মৃদু হেসে বললাম, না, সব ঠিক আছে। পূজা আবার আমার কপালে হাত বুলিয়ে বলল, ছোট সাহেব, আপনার কপালে ঘাম দেখা যাচ্ছে, কিছুটা অস্থির লাগছে আপনাকে। তার অনুমান আসলে
ঠিকই ছিল, প্রীতম এর সঙ্গে কলেজের নানা উল্টোপাল্টা কথাবার্তা হয়েছে এবং বাড়িতে এসে পূজাকে সাজগোজ করা অবস্থায় দেখে আমার নজর বারবার তার দিকে চলে যাচ্ছিল। নিজের মনে আমি বুঝতে পারছিলাম যে এসব ব্যাপারে ভাবার মতো বয়স এখনও আমার হয়নি, কিন্তু পূজা আমার প্রতি খুবই উন্মুক্তভাবে আচরণ করছিল। তখন সে কথা থামাচ্ছিল না, তাই আমি বললাম যে আমি ঠিক আছি এবং তাকে বাইরে যেতে বললাম। তারপর কিছুক্ষণ একা বসে থেকে গান শুনে মন শান্ত করার চেষ্টা করলাম। কয়েকদিন এভাবেই কেটে গেল। কলেজের প্রীতম এর সঙ্গে কয়েকদিন কথাই হয়নি, কিন্তু সে নিজে থেকেই আমার কাছে এসে মাফ চাইতে লাগল। আমি রাগ কমিয়ে দিলাম, কারণ পুরনো সব ভুলে যেতে ইচ্ছে করছিল। সেদিন কলেজে দুটো লেকচারই ছিল, তাই আমাদের ছুটি তাড়াতাড়ি হয়ে গেল। করণ বলল, আজ টিফিন আনতে ভুলে গেছি, তোর বাড়ির খাবার দারুণ লাগে, আমাকে একটু দিস তো। সেদিন আমিও টিফিন আনতে ভুলে গিয়েছিলাম, তাই বললাম আমিও টিফিন আনিনি। কিন্তু করণ বলল, তুই এখনও রেগে আছিস তাই আমাকে খাবার দিচ্ছিস না আমার বাড়ির খাবারের জন্য। সে অয়থাৎ করল। তারপর তাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকতেই পূজা আমাদের জন্য এক গ্লাস করে পানি নিয়ে এলো। তখন খেয়াল করলাম প্রীতম তাকে অন্যভাবে দেখছে, আর পূজার চোখেও কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল তার প্রতি। এসব দেখে আমি নিজেকে সংহত করে রাখলাম। আমি প্রীতম এর পায়ে পা চাপিয়ে দিই যাতে তার মনোযোগ সরে যায়। এরপর আমি পূজাকে বললাম, আমাদের জন্য খাবারের প্লেট রেডি করে দাও।